কলকাতার আরজিকর হাসপাতালে তিলোত্তমার মৃত্যু। সেখান থেকে সিবিআই তদন্ত কত দূর এগোলো, সেই সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগের প্রসঙ্গ কেনই বা এলো, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব মমতা ব্যানার্জির পদত্যাগের প্রসঙ্গ এবং সিবিআই তদন্ত। শুক্রবার ৯ আগস্ট সকাল ৯টা আরজিকর হাসপাতালের ৪ তলার এমার্জেন্সি বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তিলোত্তমার মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায়। যদিও সেই তরুণী চিকিৎসকের নাম তিলোত্তমা নয়, ল অ্যান্ড অর্ডারের জন্য আমি এখানে নামটা পরিবর্তন করে বলেছি। সকাল ১১টা মৃত চিকিৎসকের বাড়িতে ফোন করে পুলিশ, জানানো হয় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে, হাসপাতালে চলে আসুন। কিন্তু এসে তার পরিবার দেখে মেয়ের অর্ধনগ্ন অবস্থায়, কার্পেটে রক্তের ছোপ ছোপ দাগ এবং চারপাশে পড়েছিল চুলের গোছা, গায়ে একাধিক মারের ছাপ স্পষ্ট, মাথার কাছে খোলা ল্যাপটপ, মোবাইল ফোন, ভাঙা চশমা, চুলের ক্লিপও পড়েছিল। এ বিষয়ে পুলিশ জানায় গত ৮ আগস্ট রাত্রিবেলায় সে ডিউটিতে ছিল এবং রাত্রি ২টোর দিকে অর্থাৎ ৯ আগস্ট শুক্রবার ২ সহকর্মী ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া সারে এরপরে সে ঘুমোতে যায়। তারপরে এই ঘটনাটি ঘটে। শুক্রবার ৯টার সময় তার মৃতদেহ উদ্ধার করা হয়। ৯ আগস্ট দুপুরবেলা ময়না তদন্ত শুরু হয়। পিজিটি চিকিৎসকরা জরুরি পরিষেবা বাদে অন্যান্য বিভাগের কাজকর্ম বন্ধ করে দেয়। ময়না তদন্তের পরেও লাশ দেওয়া হয়নি পরিবারের হাতে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বাড়ে। রাত্রিবেলা রণক্ষেত্রের চেহারা নেয় আরজিকর হাসপাতাল। পিজিটি চিকিৎসকদের একাংশেরই দাবি এটি নিছক খুন, আত্মহত্যা বলে চালাচ্ছে কর্তৃপক্ষ। তাই তারা তুমুল বিক্ষোভে ফেটে পড়ে এবং কেন লাশ দিতে দেরি করা হচ্ছে পরিবারকে, এই নিয়ে কিন্তু ব্যাপক সংঘর্ষ শুরু হয় ঘটনাস্থলে। পরিস্থিতি খারাপ বিবেচনা করে খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল আরজিকরে যান। চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ৩ সদস্যের তদন্ত কমিটি তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে তদন্ত শুরু করে পুলিশও। চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা দাবি করা হলেও ময়না তদন্তের রিপোর্ট আসতেই দেখা যায় যে এটা আসলে আত্মহত্যা নয়, এটা অ্যাকচুয়ালি খুন। রিপোর্ট অনুযায়ী মৃতার ২ চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন ছিল। এছাড়া মুখেও রক্তের দাগ পাওয়া যায়। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশ যেমন বাঁ পা, পেট, নখ, মুখ, ঠোঁট, যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মেলে। শ্বাসরোধ করে খুন করা হয় তরুণীকে। গলার ডান দিকের একটা হাড়ও ভাঙা ছিল। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী সকাল ৩টে থেকে ৬টার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটেছে এবং সেই সঙ্গে দেখা যায় সেই তরুণী যতটা প্রতিরোধ করার ছিল ততটা প্রতিরোধ করতে পারেনি। এরপরেই ওই ঘটনায় ধর্ষণের মামলা যুক্ত হয়। পুলিশ তদন্ত জোর কদমে চালায়। সিসিটিভি ক্যামেরা চেকিং শুরু হয় হাসপাতালে। সেখানে দেখা যায় এক যুবক অভিযুক্ত হয়েছে, তাকে রাতভর জিজ্ঞাসাবাদ চালানো হয়। ১০ আগস্ট শনিবার সকালবেলা জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়, যার নাম হচ্ছে সঞ্জয়। কলকাতা পুলিশ জানায় এই ধৃত অভিযুক্ত রাত ১১টার সময় হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিল। পরবর্তীতে আবার সেখান থেকে তিনি বেরিয়ে অন্যান্য কাজ সেরে আবার ভোর ৪টার সময় হাসপাতালে প্রবেশ করে। এরপর মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট সেখানে থেকে সে বেরিয়ে আসে। এরপরেই শুক্রবার ৪ তলার সেই সেমিনার হল থেকে ডেড বডি পাওয়া যায় তিলোত্তমার। মূলত দুটি বিষয়ের উপরে নির্ভর করে অভিযুক্তকে চিহ্নিত করে কলকাতা পুলিশ। নাম্বার 1 হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং নাম্বার 2 হেডফোনের অংশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় হাসপাতালে প্রবেশের সময় অভিযুক্তের কানে একটি হেডফোন ছিল। পরে তিনি যখন বেরিয়ে আসে তখন হেডফোন দেখা যায়নি তার কানে। পরে ওই হেডফোনেরই ছেঁড়া অংশ পাওয়া যায় আরজিকরের জরুরি বিভাগের ৪ তলার ওই সেমিনার হল থেকে। দুপুরবেলা অভিযুক্তকে তোলা হয় শিয়ালদা কোর্টে। পুলিশি হেফাজতে পাঠানো হয় ১৪ দিনের জন্য, কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী সওয়াল করেনি। তবে এটাও দেখা যায় সেই অভিযুক্তের কোনো অপরাধবোধই দেখা যায়নি, ডোন্ট কেয়ার মাইন্ড। শনিবার রাত্রিবেলা স্টুডেন্টস হেলথ হোমের চিকিৎসকরা ওই সময়ে পৌঁছে যান আরজিকরের সামনে। তারই মধ্যে আরজিকরের প্রাক্তনীরাও ছিল। পুলিশের সঙ্গে এক প্রস্ত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ একেবারে টেনে হিচড়ে নিয়ে যায় বিক্ষোভকারীদের। চুলের মুঠি ধরে এক মহিলাকে নিয়ে যাওয়া হয়, এমন ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি আমাদের চ্যানেল। এখন প্রশ্ন ওঠে, কেন এভাবে পুলিশ আন্দোলনকারীদের উপর দমনপীড়ন শুরু করে দিল? কেন মমতা ব্যানার্জি এবং সেই সঙ্গে অভিষেক ব্যানার্জি তাড়াতাড়ি অভিযুক্তের ফাঁসি চায়?
11 আগস্ট রবিবার সকালবেলা হাসপাতালের সুপার সঞ্জয় বশিস একটি বিজ্ঞপ্তি জারি করে ডাক্তারদের ছুটি বাতিল করে দেয় এবং নির্দেশ দেয় নির্দিষ্ট উর্দি পরে তারা যেন ডিউটিতে নামে। এরপরে প্রতিবাদ আরও উত্তাল হয়ে ওঠে, ফলে তাকে পদ থেকে সরানো হয়। এদিনই মিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা। সেই সাক্ষাতের পরে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বিস্ফোরক দাবি করেন। মিতার মা তাদের জানিয়েছেন কেসটি ধামাচাপা দিতে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক তাদের টাকা দিতে চেয়েছিলেন, যা শুনে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। বাড়ির লোক এই ঘটনাকে গণধর্ষণ বলে দাবি করছেন। এই ঘটনা একা করা সম্ভব নয় বলে তাদের দাবি। তরুণকে হত্যা করা হচ্ছিল, সে কি চেঁচায়নি? সেখানে কি কেউ ছিল না, বা তার ডাক কি কেউ শুনতে পায়নি? এই নিয়ে প্রশ্ন তুলতে থাকে আন্দোলনকারীদের একাংশ এবং আন্দোলনকারী পড়ুয়া, চিকিৎসকরা এবং অনেক রাজনৈতিক নেতারা। রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিভিন্ন তথ্য। এই আরজিকর হত্যা মামলায় একজন যুক্ত নয়, এর সঙ্গে বহুজন যুক্ত রয়েছে। 12 আগস্ট সোমবার সকালবেলা পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার ইস্তফা দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যেই দেখা যায় রাজ্য সরকার তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচন করে। দুপুরবেলা এ বিষয়টা নিয়ে জলঘোলা হয়। কেন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে এলো? কেনই বা তার এত প্রভাব প্রতিপত্তি? ন্যাশনাল মেডিকেল কলেজের একাংশ আন্দোলনে নেমে পড়ে, তাকে তারা অধ্যক্ষ হিসেবে চায় না। বেলা 1টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোদপুরে যান নির্যাতিতার বাড়িতে। সেখানে গিয়ে বলেন তিনি সমস্ত তদন্ত দিয়ে সাহায্য করবেন পরিবারকে, এবং রবিবারের মধ্যে পুলিশ এর কোনো খবর বের করতে না পারলে সিবিআইয়ের হাতে দিয়ে দেবেন তদন্তের ভার। দুপুরের আন্দোলনের আজ সন্ধ্যাবেলাতেও দেখা যায়। সোমবারের সন্ধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মেনে নিতে চায়নি। অপসারণের দাবিতে ঘোরতর আন্দোলনে নেমে পড়ে তারা। 13 আগস্ট মঙ্গলবার এই দিনেও ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের আন্দোলন থামে না। সকালবেলায় দেখা যায় আরজিকর মেডিকেল কলেজের বেশ কয়েকজন ইন্টার্নি এবং সেই সঙ্গে সেখানকার কর্মীদেরকে লালবাজার থানায় ডেকেছিল কলকাতা পুলিশ। দুপুরবেলা আদালতে 4টি জনস্বার্থ মামলার শুনানি হয় এই হত্যাকাণ্ডকে নিয়ে। আর সেই মুহূর্তে পঞ্চম মামলা করে ফেলে পরিবার, কারণ সন্দীপ ঘোষকে যেভাবে আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে এনেছে তারা কিন্তু সেই বিষয়টিকে ভালো চোখে দেখেনি। এরপরেই টিএস শিবগানমের ডিভিশন বেঞ্চ অর্ডার দেয় সিবিআই তদন্তে। রায়ে জানায় বুধবার বেলা 10টার মধ্যে রাজ্য পুলিশের সিটকে সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দিতে হবে। এর সঙ্গে প্রধান বিচারপতি বলেন বিকেল 3টে পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে হবে, নাহলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব। কিভাবে একজন ইস্তফা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে তাকে ফেরত আনা হয়? সে কি এতই পাওয়ারফুল লোক? কেন পুলিশ ওই ঘটনায় খুনের অভিযোগ দায়ের না করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করলো? তা নিয়ে সরকারি আইনজীবীদের যুক্তি প্রত্যাখ্যান করলেন তিনি নিজেই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পুলিশের ভূমিকা নিয়েও খুশি নন। সন্ধ্যাবেলা সিবিআই টিম যায় টালা থানায়। এরপরেই রটে সিবিআই টিম সেমিনার হলে আসতে চলেছে। তার মধ্যেই রাত্রিবেলায় দেখা যায় সেই সেমিনার হলের পাশেই ওয়ার্ডকে বড় করার জন্য সেমিনার হলের একটা দেওয়াল ভাঙা হয়েছে। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে অধ্যক্ষ, সেই জন্যই ভাঙা হচ্ছে এই রুমের দেওয়াল। সেই রাত্রেই ডাক দেয় রিমঝিম সিনহা, নাইট ইজ আওয়ার, রাত দখল করো মেয়েরা। 14 আগস্ট বুধবার সকালবেলা চিকিৎসক সুবর্ণ গোস্বামী দাবি করেন মিতার যোনি থেকে পাওয়া গেছে 150 গ্রাম রক্ত মিশ্রিত বীর্য। ছড়িয়ে দেওয়া হয় সমাজ মাধ্যমে এবং বলা হয় যে একটি পুরুষের ম্যাক্সিমাম 20 গ্রাম বীর্য বেরোলে এখানে 6 থেকে 7 জন যুক্ত রয়েছে। দুপুরবেলা সঞ্জয় ঘোষকে সিবিআই টিম নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য। প্রথমে নিয়ে যাওয়া হয় পিজি, সেখানে চিকিৎসক ও অন্যান্য কর্মীরা বিক্ষোভ দেখালে তার স্বাস্থ্য পরীক্ষা হয় না। এরপরে চলে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। কমান্ড হাসপাতালের চিকিৎসকরা প্রোটোকলের দায় দেখিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করতে না চাইলে বিধাননগরের বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। রাত্রি 11:55 মেয়েদের ঢল নেমেছে রাস্তায়, রাত্রি দখল করলো তারা। এই চিত্র কলকাতার বাইরে বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়ল। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, দিনাজপুর থেকে শুরু করে রাজ্যের বাইরে মুম্বাই, লখনৌ বিভিন্ন শহরে দেখা গেল মেয়েদের রাত দখল।
এই কর্মসূচি চলতে চলতে হঠাৎ ছন্দপতন দেখা গেল। 50 থেকে 60 জনের একটা টিম আরজি কর হাসপাতালে ঢুকছে। তারা হাতে নিয়েছিল লাঠি, রড এবং সেগুলো দিয়েই আরজি কর হাসপাতালে ভাঙচুর চালায়। তারা 3 তলা অবধি উঠেছিল এবং বিভিন্ন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে এমার্জেন্সি বিভাগে ভাঙচুর চালায়। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। প্রথম দিকে পুলিশ নিষ্ক্রিয় ছিল, সেই নিয়ে অনেকে মন্তব্য করে পুলিশ শৌচাগারে লুকিয়ে গিয়েছিল। সেই রাত্রে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন এবং সেই সঙ্গে তার মেয়ে সৌমিলি সেন অংশগ্রহণ করেছিল। ফলে শান্তনুবাবুকে সরানো হয়েছিল মুখপাত্র পদ থেকে। এরপরে তিনি বিস্ফোরক অভিযোগ করেন আরজি কর হাসপাতাল নিয়ে। তিনি বলেন সেইখানে অধ্যক্ষ একটা বিজনেস শুরু করেছিল, সেখানে টাকা না দিলে নাকি অনার্স পাওয়া যেত না এবং সেই সঙ্গে অধ্যক্ষের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেন। দুপুরবেলা সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যায় সিবিআইয়ের গাড়ি এবং সেই সঙ্গে সেই আরজি কর হাসপাতালের আরও নার্সিং স্টাফ থেকে শুরু করে অন্যান্য কর্মীদের তলব করা জিজ্ঞাসাবাদের জন্য। 16 আগস্ট শুক্রবার সকালবেলা মমতা ব্যানার্জি আঙুল তোলেন সেই সমস্ত হামলাকারীদের দিকে, বলেন এই ঘটনা কিন্তু বিপক্ষ দলেরা করেছে, এফসিসিআই থেকে শুরু করে বিজেপি দল, যারা এই বিষয়টা চক্রান্ত করেছে। এবার সেই হামলার ঘটনার জেরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশ জুড়ে কর্মবিরতির ডাক দেয়। শনিবার 17 আগস্ট সকাল 6টা থেকে 18 আগস্ট রবিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা ব্যাপী ওই কর্মবিরতির আয়োজন করা হয়। রাত্রিবেলায় হু করে ছড়িয়ে পড়ে সেই হামলাকারীদের ছবি। অনেক নেটিজেনই সেই হামলাকারীদের থেকে চিহ্নিত করে যে এরা হচ্ছে তৃণমূলেরই সম্পদ, এই বলে সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তাদের ছবি। 17 আগস্ট শনিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে কর্মবিরতি চলে। মমতা ব্যানার্জি জানায় ছাত্রদের দাবি অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তদন্ত হবে, সিবিআই তদন্ত করবে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরেও তারা কিন্তু চুপচাপ থাকছে না, সরগরম করছে পরিস্থিতি। 18 আগস্ট রাজ্য এবং দেশে প্রায় 55,000 হাসপাতালে কর্মবিরতি চলছে এবং সেই সঙ্গে দাবি উঠছে সিপিকে গ্রেপ্তার করুক এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। বিকেলবেলা এএনআইকে দেয় পরিবার একটি সাক্ষাৎকার। মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাসী নয় এমনটাই কিন্তু দেখা যায় সেখানে, দেখে নিন সেই ভিডিও ক্লিপস। এরপরেই বিকেলবেলা কলকাতায় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, সেই ডার্বি ম্যাচকে বন্ধ করার ঘোষণা করে রাজ্য পুলিশ। ফলে ফুটবল প্রেমীদের মনে ক্ষোভ সঞ্চার হয়। তারা আরজি কর ঘটনাকে নিয়ে বিভিন্ন প্রতিবাদ জানাতে থাকে, গ্রেপ্তার হয় একে একে, পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ফুটবল প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ 19 আগস্ট দাবি করেছে মমতা ব্যানার্জির পদত্যাগ। এইভাবেই চলছে প্রতিবাদ, বিভিন্ন দিক থেকে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, সেই সঙ্গে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদের। এদিন দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে ওঠে মামলাটি। আরজি কর মামলার জিজ্ঞাসাবাদে সিবিআইকে বলা হয় তাদের তদন্তের গতি প্রকৃতি কী। সেখানে তারা জানায় যে কোনো রকম সুরাহা করতে পারছে না। এরপরেই ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তাদেরকে টাইম লাইন বেঁধে দেয়। আগামী 48 ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে, তাদেরকে আর কোথাও জমা করতে হবে না। অর্থাৎ বৃহস্পতিবার জমা করতে হবে তাদেরকে প্রাথমিক তদন্তের রিপোর্ট। এখন জনতার প্রশ্ন, সিবিআই কি পারবে তিলোত্তমার মৃত্যুর বিচার করে দিতে? সিবিআই কি পারবে সেই নির্যাতিতাকে সঠিক বিচার দিতে, নাকি সঞ্জয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে সেই নির্যাতিতার বিচার? কেননা ধৃত সঞ্জয় এবং অধ্যক্ষ সন্দীপকে বারবার জিজ্ঞাসাবাদের পরেও কোনো রকম সুরাহা উঠে আসছে না। বিষয়টা যেদিকে গড়াচ্ছে, জনগণের মনে প্রশ্ন, তাহলে কি রাজ্য সরকারের পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে সিবিআই তদন্তের আগেই? সেই কারণে কি সিবিআই তদন্ত এগোতে আর পারছে না, সঞ্জয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে? এখন আপনার কি উত্তর? কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।